প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। এখন যে গল্পটি পড়তে যাচ্ছি সেটি সত্যজিৎ রায়ের লেখা বাতিকবাবু। বাতিকবাবুর আসল নামটা জিজ্ঞেস করাই হয়নি, পদবী মুখার্জি। চেহারা একবার দেখলে ভোলা কঠিন। প্রায় 6 ফুট লম্বা, শরীরে চর্বির লেশমাত্র নেই, পিঠটা ধনুকের মতো বাঁকা। হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপশিরা চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। টেনিস কলারওয়ালা সাদা শার্ট, কালো ফ্ল্যানেলের প্যান্ট, সাদা মোজা, সাদা কেডস। দার্জিলিংয়ের গ্রীষ্মকালে এই ছিল তার মার্কা মারা পোশাক। এছাড়া তার হাতে থাকতো মজবুত লাঠি। বন বাদারে এবড়ো খেবড়ো জমিতে ঘোরা অভ্যাস বলেই হয়তো লাঠিটার প্রয়োজন হতো। আমার সঙ্গে বাতিকবাবুর আলাপ 10 বছর আগে। কলকাতা ব্যাংকে চাকরি করি। 3 দশকের ছুটি জমেছে। বৈশাখের মাঝামাঝি গিয়ে হাজির হলাম আমার প্রিয় দার্জিলিং শহরে। আর প্রথম দিনই দর্শন পেলাম বাতিকবাবুর। কি করে সেটা হলো বলি। চা খেয়ে হোটেল থেকে বেরিয়েছি বিকেল 4:30টায়। দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার কখন হবে বলা যায় না, তাই রেইনকোটটা গায়ে দিয়েই বেরিয়েছি। দার্জিলিংয়ের সবচেয়ে মনোরম, সবচেয়ে নিরিবিলি রাস্তা জলাপাহাড় রোড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি হাত 50 দূরে একটা মাথার মোড়ে একটি ভদ্রলোক রাস্তার একপাশে দাঁড়িয়ে হাতের লাঠির উপর ভর করে সামনের দিকে ঝুঁকে পড়ে ভারী মনোযোগে কি যেন দেখছেন। দৃশ্যটা তেমন কিছু অস্বাভাবিক মনে হলো না। জঙ্গলি ফুল বা পোকামাকড় সম্বন্ধে আগ্রহ থাকলে লোক ওইভাবে ঘাসের দিকে চেয়ে থাকতে পারে। আমি ভদ্রলোকের দিকে একটু মৃদু কৌতূহলের দৃষ্টি দিয়ে আবার এগোতে শুরু করলাম। কিন্তু কাছাকাছি পৌঁছানোর পর মনে হলো ব্যাপারটাকে যত স্বাভাবিক বলে মনে হচ্ছিল ততটা নয়। অবাক লাগলো ভদ্রলোকের একাগ্রতা দেখে। আমি 5 হাত দূরে দাঁড়িয়ে তার হাবভাব লক্ষ্য করছি, অথচ উনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সে একইভাবে সামনে ঝুঁকে ঘাসের দিকে চেয়ে আছেন। শেষটায় বাঙালি বুঝে একটা প্রশ্ন না করে পারলাম না, কিছু হারালেন নাকি? কোনো উত্তর নেই। লোকটি কি কালা? আমার কৌতূহল বাড়ল। ঘটনা শেষ না দেখে যাব না। একটা সিগারেট ধরালাম। মিনিট 3 পরে ভদ্রলোকের অনড় দেহে যেন প্রাণ সঞ্চার হলো। তিনি আরও খানিকটা ঝুঁকে পড়ে তার ডান হাতটা ঘাসের দিকে বাড়ালেন। ঘন ঘাসের ভিতর তার হাতের আঙুলগুলো প্রবেশ করল। তারপর হাতটা উঠে এলো। বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে একটা ছোট্ট গোল চাকতি। ভালো করে দেখে বুঝতে পারলাম সেটা একটা বোতাম, প্রায় একটা আঁধুলির মতো বড়, সম্ভবত কোটের বোতাম। ভদ্রলোক বোতামটা চোখের সামনে এনে প্রায় মিনিট খানেক ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিভ দিয়ে 4 বার ছিকছিক করে আক্ষেপের শব্দ করে তারপর শার্টের বুক পকেটে রেখে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ম্যালের দিকে চলে গেলেন। সন্ধ্যাবেলা ফেরার পথে ম্যালের মুখের ফোয়ারার ধারে দার্জিলিংয়ের পুরনো বাসিন্দা একটা ভৌমিকের সঙ্গে দেখা হলো। ইনি কলেজে বাবার সহপাঠী ছিলেন, আমাকে যথেষ্ট স্নেহ করেন। তাকে আজ বিকেলে ঘটনাটা না বলে পারলাম না। ভৌমিক শুনে টুনে বললেন, চেহারা আর হাবভাবের বর্ণনা থেকে তো মনে হচ্ছে বাতিকবাবু। বাতিকবাবু? স্যাড কেস। আসল নাম ঠিক মনে নেই, পদবী মুখার্জি। বছর 5 হলো দার্জিলিংয়ে রয়েছে। গ্রিনলেজ ব্যাংকের কাছে একটা বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকে। কটকের র্যাভেনশ কলেজে ফিজিক্স পড়াতো। জার্মান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। শুনেছি ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। চাকরি বাকরি ছেড়ে এখানে চলে এসেছে। পৈতৃক সম্পত্তি কিছু আছে বোধহয়। আপনার সঙ্গে আলাপ আছে? গোড়ার দিকে একবার আমার কাছে এসেছিল। রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে সেপটিক হবার জোগাড় সারিয়ে দিয়েছিলাম। কিন্তু বাতিকবাবু নামটা? ভৌমিক হো হো করে হেসে উঠলেন। সেটা হয়েছে ওর এক উদ্ভট শখের জন্য। অবশ্যই নামকরণটা কে করেছে সেটা বলা শক্ত। শখটা কি? তুমি তো নিজের চোখে দেখলে। রাস্তা থেকে একটা বোতাম তুলে পকেটে নিয়ে নিল। ওইটাই ওর শখ বা হবি। যেখান সেখান থেকে জিনিস তুলে নিয়ে এসে সযত্নে রেখে দেয়। যে কোনো জিনিস? কেন জানি না, আমার লোকটা সম্বন্ধে কৌতূহল বাড়ছিল। ডাক্তার ভৌমিক বললেন, আমরা বলবো যে কোনো জিনিস, কিন্তু ভদ্রলোক ক্লেম করবেন সেগুলো অত্যন্ত প্রেশাস, কারণ সেসব জিনিসের সঙ্গে নাকি এক একটা ঘটনা জড়িয়ে আছে।
কিন্তু সেটা উনি জানেন কি করে? ডাক্তার ভৌমিক তার হাত ঘড়িটা একবার দেখে নিয়ে বলল, সেটা তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো না। উনি ভিজিটর পেলে খুশিই হন, কারণ ওর গল্পের স্টক প্রচুর। ওর কালেকশনের প্রত্যেকটি জিনিসকে নিয়ে এক একটি গল্প তো। ওয়াইল্ড ননসেন্স বলাই বাহুল্য, তবে তিনি সেগুলো বলতে পারলে খুশিই হন। অবশ্যই তুমি শুনে খুশি হবে কিনা সেটা আলাদা কথা। পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম। গ্রিনলিজ ব্যাংকের কাছে বাতিকবাবুর বাড়ি চিনে বার করতে অসুবিধা হলো না, কারণ পাড়ার সকলে ভদ্রলোককে চেনে। 17 নম্বর বাড়ির দরজায় টোকা মারতেই ভদ্রলোক বেরিয়ে এলেন, এবং আশ্চর্য এই যে আমায় দেখেই চিনলেন। কাল আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন, কিন্তু তখন উত্তর দেবার অবস্থা ছিল না। ওই সময়টা কনসেন্ট্রেশন নষ্ট হতে দিলে আমার সমস্যা। ভেতরে আসুন। ঘরে ঢুকে প্রথমে চোখে পড়ল আলমারি। বাঁ দিকের দেয়ালের অর্ধেকটা অংশ জুড়ে একটা কাচে ঢাকা আলমারির প্রতিটি তাকে পাশাপাশি করে রাখা অতি সাধারণ সব জিনিস, যেগুলোর একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। একবার চোখ বুলিয়ে একটা শেলফে পাশাপাশি চোখে পড়ল একটা গাছের শেকড়, একটা মরচে ধরা তালা, একটা আদ্যিকালের গোল্ড ফ্লেকের টিন, একটা উল বোনার কাঁটা, একটা জুতোর বুরুশ, একটা টর্চ লাইটের ব্যাটারি। আমি অবাক হয়ে এইসব দেখছি। এমন সময় ভদ্রলোক বললেন, ওগুলো দেখে আপনি বিশেষ আনন্দ পাবেন না, কারণ ওসব জিনিসের মূল্য কেবল আমিই জানি। আমি বললাম, শুনেছি এই সব জিনিসের সঙ্গে নাকি এক একটা বিশেষ ঘটনার সম্পর্ক রয়েছে। আছে বই কি, কিন্তু সেরকম তো সব জিনিসের সঙ্গেই থাকে। যেমন আপনি যে ঘড়িটা হাতে পড়েছেন। ভদ্রলোক হাত তুলে আমার কথা বন্ধ করে দিয়ে বললেন, ঘটনা জড়িয়ে আছে অবশ্যই, কিন্তু সব জিনিসের উপর সে ঘটনার ছাপ থেকে যায় না। কদাচিৎ এক একটা জিনিস মেলে যার মধ্যে সে ছাপটা থাকে। যেমন কালকের এই বোতামটা। ঘরের ডান দিকে একটা রাইটিং ডেস্কের উপর বোতামটা রাখা ছিল। ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন। খয়েরি রঙের কোটের বোতাম। তার মধ্যে কোনো রকম বিশেষত্ব আমার চোখে ধরা পড়ল না। কিছু বুঝতে পারছেন? বাধ্য হয়েই না বলতে হলো। বাতিকবাবু বললেন, এই বোতাম একটি সাহেবের কোট থেকে এসেছে। ঘোড়ার পিঠে চড়ে জলাপাহাড় রোড দিয়ে যাচ্ছিলেন। বয়স 60-এর কাছাকাছি, রাইডিংয়ের পোশাক পরা, সবল সুস্থ মিলিটারি চেহারা। যেখানে বোতামটা পেলুম সেইখানটায় এসে ভদ্রলোকের স্ট্রোক হয়, ঘোড়া থেকে পড়ে যান। দুজন পথচারী দেখতে পেয়ে তার দিকে ছুটে আসে, কিন্তু তিনি অলরেডি ডেড। ঘোড়া থেকে পড়ার সময় বোতামটা কোট থেকে ছিঁড়ে রাস্তার ধারে পড়ে যায়। এসব কি আপনি দেখতে পান? ভিভিডলি। যত বেশি মনোসংযোগ করা যায় তত বেশি স্পষ্ট দেখি। কখন দেখেন? এই জাতীয় বিশেষ গুণসম্পন্ন কোনো বস্তুর কাছে এলে আমি প্রথমে আমার মাথায় একটা যন্ত্রণা অনুভব করি। তারপর দৃষ্টি ঝাপসা হয়ে আসে, মনে হয় পড়ে যাব, সাপোর্ট দরকার। কিন্তু তারপরেই দৃশ্য দেখা শুরু হয় আর পাও স্টেডি হয়ে যায়। এই এক্সপেরিয়েন্সের ফলে আমার শরীরের টেম্পারেচার বেড়ে যায় প্রতিবার। কাল প্রায় রাত 8টা পর্যন্ত 102 জ্বর ছিল। অবশ্যই জ্বরটা বেশিক্ষণ থাকে না। এখন আমি সম্পূর্ণ সুস্থ। ব্যাপারটা আজগুবি হলেও আমার বেশ মজা লাগছিল। বললাম, আরও 2-1টা উদাহরণ দিতে পারেন? বাতিকবাবু বললেন, আলমারি ভর্তি উদাহরণ। ওই যে খাতা দেখছেন, ওতে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে। আপনি বলুন কোনটা জানতে চান। আমি কিছু বলার আগে ভদ্রলোক আলমারি কাঁচ সরিয়ে তাক থেকে দুটো জিনিস বার করে টেবিলের উপর রাখলেন। একটা বহু পুরনো চামড়ার দস্তানা আর একটা চশমার কাঁচ। এই যে দস্তানাটা দেখছেন, বাতিকবাবু বললেন, এটা আমার প্রথম পাওয়া জিনিস, অর্থাৎ আমার সংগ্রহের প্রথম আইটেম। এটা পাই সুইজারল্যান্ডের লুসার্ন শহরের বাইরে একটা বনের মধ্যে। তখন আমার মারবুর্গে পড়া শেষ হয়েছে। আমি দেশে ফেরার আগে একটু কন্টিনেন্টে ঘুরে দেখছি। লুসার্নে প্রাত ভ্রমণে বেরিয়েছি। নির্জন বনের মধ্যে দিয়ে রাস্তা। একটু বিশ্রাম নেব বলে একটা বেঞ্চিতে বসেছি। এমন সময় পাশেই একটা গাছের গুড়ির ধারে ঘাসের ভিতর দস্তানার বুড়ো আঙুলটা চোখে পড়তে মাথা দপদপ করতে আরম্ভ করলো। তারপর দৃষ্টি ঘোলাটে হয়ে এলো। তারপর চোখের সামনে ভেসে উঠল ছবি। একটা সুবেশ সম্ভ্রান্ত ভদ্রলোক, মুখে লম্বা বাঁকানো সুইস পাইপ, দস্তানা পরা হাতে ছড়ি নিয়ে হেঁটে চলেছেন রাস্তা দিয়ে।
আচমকা ঝোপের পিছন থেকে দুটো লোক বেরিয়ে এসে তাকে আক্রমণ করল। ভদ্রলোক মরিয়া হয়ে হাত পা ছুড়লেন। ধস্তাধস্তির ফাঁকে তিনি তার হাতের দস্তানাটি হারালেন। দুর্বৃত্তেরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নির্মমভাবে হত্যা করে তার কোটের পকেট থেকে টাকা কড়ি ও হাত থেকে সোনার ঘড়িটি নিয়ে পালালো। সত্যি এরকম কোনো ঘটনা ঘটেছিল কি? আমি 3 দিন হাসপাতালে ছিল, জ্বর, ডেলিরিয়াম আর আরও অনেক কিছু। ডক্টর স্টাইনিজ রোগ ধরতে পারেননি। তারপর আপনি সেরে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে এসে অনুসন্ধান আরম্ভ করি। 2 বছর আগে ওই বনে ঠিক ওই জায়গায় কাউন্ট ফার্ডিন্যান্ড মুসাব বলে একজন ধনী ব্যক্তি ঠিক ওইভাবেই খুন হয়। তার ছেলে দস্তানাটা চিনতে পারে। ভদ্রলোক এমন সহজভাবে ঘটনাটা বললেন যে তার কথা অবিশ্বাস করতে ইচ্ছা করছিল না। বললাম, সে তখন থেকে আপনার সংগ্রহ শুরু করেন? বাতিকবাবু বললেন, এই দস্তানাটা পাবার পর প্রায় 10 বছর আর ও ধরনের কোনো অভিজ্ঞতা হয়নি। ততদিন আমি দেশে ফিরে কটকের কলেজে প্রফেসরি আরম্ভ করেছি। ছুটিতে এখানে ওখানে বেড়াতে যেতাম। একবার ওয়ালটিয়ারে গিয়ে দ্বিতীয় অভিজ্ঞতাটা হয়। সমুদ্রের তীরে একটা পাথরের খাঁজে এই চশমার কাজটা পাই। দেখতেই পাচ্ছেন, ক্লাস পাওয়ারের কাজ। একটি মাদ্রাসি ভদ্রলোক চশমা খুলে রেখে জলে নেমেছিল স্নান করতে। তিনি আর জল থেকে ফেরেননি। পায়ে ক্র্যাম্প ধরার ফলে তার শরীর সমাধি হয়। জলের ভিতর থেকে হাত তুলে হেল্প হেল্প চিৎকার, ভারী মর্মান্তিক। তারই চশমার এই কাজটি 4 বছর পরে আমি পাই। এটাও যে সত্যি ঘটনা সেটা আমি যাচাই করে জেনেছি। ওয়েল নোন ড্রাউনিং কেস। মৃত ব্যক্তি কোয়েম্বাটোরে থাকতেন। নাম শিবরমন। ভদ্রলোক দস্তানা ও চশমার কাজ যথাস্থানে রেখে আবার জায়গায় এসে বসলেন। আমার এই আলমারিতে কতগুলো জিনিস আছে জানেন? 172টা। আমার গত 30 বছরের সংগ্রহ। বলুন তো, এরকম সংগ্রহের কথা শুনেছেন কি? আমি মাথা নেড়ে বললাম, আপনার এই ছবিটি যে একেবারে ইউনিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার প্রত্যেকটি জিনিসের সঙ্গে কি মৃত্যুর একটা সম্পর্ক রয়েছে? ভদ্রলোক গম্ভীরভাবে বললেন, তাই তো দেখছি। শুধু মৃত্যু নয়, আকস্মিক অস্বাভাবিক মৃত্যু, খুন, আত্মহত্যা, অপঘাত মৃত্যু, হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, এই জাতীয় ঘটনার সঙ্গে যোগ থাকলে তবেই এক একটা জিনিস আমার মধ্যে এই বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এগুলো সবই কি রাস্তায় বা মাঠে ঘাটে পাওয়া? অধিকাংশই। আর বাকিগুলো পাওয়া চোরা বাজারে, নিলামে, কিউরিওর দোকানে। এই যে কাঠ গ্লাসের সুরাপাত্রটি দেখছেন, এটা পায় কলকাতার রাসেল স্ট্রিটের একটা নিলামের দোকানে। এই পাত্রতে ব্র্যান্ডির সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার ফলে 19বিংশ শতাব্দীতে একটি বিশাল বপু সাহেবের মৃত্যু হয় কলকাতা শহরে। আমি কিছুক্ষণ থেকে আলমারির জিনিসপত্র ছেড়ে ভদ্রলোকের নিজের চেহারার দিকে মনোযোগ দিচ্ছিলাম। অনেক লক্ষ্য করেও তার মধ্যে ভণ্ডামের কোনো চিহ্ন ধরা পড়ল না। পাগলামির কোনো লক্ষণ রয়েছে কি? মনে তো হয় না। চোখে উদাস ভাবটা যেমন পাগলদের মধ্যে সম্ভব, তেমনি কবি, ভাবুক বা সাধকদের মধ্যেও সম্ভব। আমি আর বেশিক্ষণ বসলাম না। বিদায় নিয়ে চৌকাঠ পেরোবার সময় ভদ্রলোক বললেন, আবার আসবেন। আপনাদের মতো লোকের জন্য আমার দরজা সবসময়ই খোলা। কোথায় উঠেছেন আপনি? অ্যালিস ভিলা হোটেলে। ও, তাহলে তো 10 মিনিটের হাঁটা পথ। বেশ লাগলো আপনার সঙ্গ। কোনো কোনো লোককে আদৌ বরদাস্ত করতে পারি না। আপনাকে সহৃদয়, সমাজদার বলে মনে হয়। বিকেলে ডাক্তার ভৌমিক চায় বলেছিলেন। আমি ছাড়া নিমন্ত্রিত আরও 2টি ভদ্রলোক। চায়ের সঙ্গে চানাচুর আর কেক খেতে খেতে বাতিকবাবুর প্রসঙ্গটা না তুলে পারলাম না। ভৌমিক বললেন, কতক্ষণ ছিলে? ঘণ্টাখানেক। ওরে বাবা! ডাক্তার ভৌমিকের চোখ কপালে। 1 ঘণ্টা ধরে ওই পুত্রুকের কচকচি শুনলে? আমি মৃদু হেসে বললাম, যা প্যাচপ্যাচে বৃষ্টি, স্বচ্ছন্দে বেড়ানোর তো উপায় নেই। হোটেলের ঘরে বন্দী হয়ে থাকার চেয়ে ওর গল্প শোনা বোধহয় ভালো। কার কথা হচ্ছে? প্রশ্নটা এলো একটি বছর 40-এর ভদ্রলোকের কাছ থেকে। মিস্টার খাস্তাগির বলে পরিচয় করিয়ে দিলেন ডাক্তার ভৌমিক। বাতিকবাবুর বাতিকের বর্ণনা শুনে খাস্তাগির একটা বাঁকা হাসি হেসে বললেন, এইসব লোককে এখানে আস্তানা গাড়তে দিয়ে দার্জিলিংয়ের বায়ু দূষিত করেছেন কেন ডাক্তার ভৌমিক? ডাক্তার ভৌমিক হালকা হেসে বললেন, এত বড় একটা শহরের বায়ু দূষিত করার ক্ষমতা কি লোকটার আছে? বোধ হয় না। মিস্টার নস্কর নামক 3য় ভদ্রলোকটি ভারতবর্ষে বুজরুকদের কুপ্রভাব সম্বন্ধে একটা ছোটখাটো বক্তৃতাই দিয়েছিলেন।
শেষকালে আমি বলতে বাধ্য হলাম যে বাতিকবাবু যেহেতু নেহাতি নিঃসঙ্গ জীবনযাপন করেন, তার বুজরুকির প্রভাব আর 5 জনের উপর পড়ার সম্ভাবনা খুবই কম। ভৌমিক দার্জিলিংয়ে রয়েছেন প্রায় 30 বছর, খাস্তাকিরও অনেক দিনের বাসিন্দা। শেষ পর্যন্ত এদের দুজনকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন না করে পারলাম না। জলাপাহাড় রোডে কোনো অশ্বারোহী সাহেব হার্টফেল করে মারা যায় এমন কোনো ঘটনা জানা আছে আপনাদের? কে, মেজর ব্র্যাডলে? প্রশ্ন করলেন ডক্টর ভৌমিক। সে তো বছর 8 আগেকার ঘটনা। স্ট্রোক হয়েছিল, সম্ভবত জলাপাহাড় রোডেই। হাসপাতালে এনেছিল, কিন্তু তার আগেই মারা যায়। কেন বলুন তো? আমি বাতিকবাবুর বোতামের কথাটা বললাম। মিস্টার খাস্তাকির একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। লোকটা এইসব বলে অলৌকিক ক্ষমতা ক্লেম করছে নাকি? এ তো 1 নম্বরের শয়তান দেখছি। সে নিজে দার্জিলিংয়ে রয়েছে একদিন, ঘোড়ার পিঠে সাহেব পড়েছে, সে খবরটা এমনিতেই তার কানে পৌঁছতে পারে। সেখানে অলৌকিক ক্ষমতা প্রয়োজন আসছে কোত্থেকে? কথাটা অবশ্যই আমারও মনে হয়েছিল। দার্জিলিংয়ে থেকে দার্জিলিংয়েরই একটা ঘটনার কথা জানতে পারা বাতিকবাবুর পক্ষে মোটেই অসম্ভব নয়। আমি তাই আর প্রসঙ্গটা বাড়ালাম না। চায়ের পর্ব এবং 5 রকম এলোমেলো কথাবার্তা শেষ হবার পর আমি ওঠার সঙ্গে সঙ্গেই মিস্টার নস্কর উঠে পড়লেন। বললেন উনিও অ্যালিস ভিলার দিকটাতেই থাকেন, তাই আমার সঙ্গে একসঙ্গেই হেঁটে ফিরবেন। আমরা ডাক্তার ভৌমিকের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে সন্ধে হয়ে এসেছে। আমি দার্জিলিংয়ে আসার পর এই প্রথম আকাশের ঘন মেঘে ফাটল ধরেছে, আর সেই ফাটলের মধ্যে দিয়ে অস্তগামী সূর্যের রশ্মি মঞ্চের স্পটলাইটের মতো শহর ও তার আশেপাশের পাহাড়ের গায়ে গিয়ে পড়ছে। মিস্টার নস্করকে দেখে বেশ মজবুত মনে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি চড়াই উঠতে তার বেশ বেগ পেতে হচ্ছে। হাঁপানির মধ্যেই জিজ্ঞেস করলেন, আপনার এই ভদ্রলোকটি কোথায় থাকেন? বললাম, দেখা করবেন নাকি? না না, এমনি কৌতূহল হচ্ছিল। বাতিকবাবুর বাড়ির হদিস দিয়ে বললাম, ভদ্রলোক বেড়াতে টেড়াতে বেরোন, হয়তো পথেই দেখা হয়ে যেতে পারে। কি আশ্চর্য, হলোও তাই। কথাটা বলা 2 মিনিটের মধ্যেই একটা মোড় ঘুরতেই সামনে 20 হাত দূরে দেখি বাতিকবাবুর ডান হাতে তার লাঠি আর বাঁ হাতে একটা খবরের কাগজের মোড়ক নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন। আমাকে সামনেই দেখতে পেয়ে ভদ্রলোকের মুখের যে ভাবটা হলো, সেটাকে যদিও হাসি বলা চলে না, কিন্তু সেটা অপ্রসন্ন ভাব নয় নিশ্চয়ই। বললেন, বাড়িতে ইলেকট্রিসিটি ফেল করেছে ভাই, তাই মোমবাতি কিনে নিয়ে যাচ্ছি। ভদ্রতার খাতিরে মিস্টার নস্করের সঙ্গে আলাপটা না করিয়ে পারলাম না। মিস্টার নস্কর? মিস্টার মুখার্জি। নস্কর দেখলাম সাহেবী মেজাজের লোক। নমস্কার না করে ডান হাতটা বাড়িয়ে দিলেন। বাতিকবাবু মুখে কোনো রকম সৌজন্য প্রকাশ না করে হাতটা ধরে হ্যান্ডশেক করলেন। তারপর যেমন দাঁড়িয়েছিলেন তেমনই দাঁড়িয়ে রইলেন। আমার তো বটেই, মিস্টার নস্করেরও নিশ্চয়ই বেশ অপ্রস্তুত লাগছিল। প্রায় 8 মিনিট চুপ করে থাকার পর আর না পেরে নস্কর বললেন, ওয়েল, আমি তাহলে এগোই। আপনার কথা শুনছিলাম, লাকিলে আলাপ হয়ে গেল। চলি মিস্টার মুখার্জি। আমাকে বাধ্য হয়ে কথাটা বলতে হলো। বাতিকবাবুকে এবার সত্যি পাগল বলে মনে হচ্ছিল। রাস্তার মাঝখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কি যেন ভাবছেন তা উনিই জানেন। আমাদের দুজনের বিদায় নেওয়াটা উনি যেন গ্রাহ্যই করলেন না। নস্করকে না হয় পছন্দ না হতে পারে, আমার সঙ্গে তো আজ সকালে দিব্যি ভালো ব্যবহার করেছেন। ভদ্রলোককে ছাড়িয়ে গিয়ে পিছন ফিরে দেখলাম তিনি এখনও ঠিক সেইভাবে দাঁড়িয়ে আছেন। নস্কর মন্তব্য করলেন, আপনার কাছে শুনে যতটা ছিটগ্রস্ত মনে হয়েছিল, এখন দেখছি তার চেয়ে কয়েক কাঠি বেশি। রাত 9টা। সবেমাত্র ডিনার শেষ করে একটা পান মুখে দিয়ে গোয়েন্দা উপন্যাসটা নিয়ে বিছানায় ঢুকবো ভাবছি। এমন সময় বেয়ারা এসে খবর দিল একজন লোক নাকি আমার খোঁজ করছে। বাইরে বেরিয়ে এসে রীতিমতো অবাক হয়ে গেলাম। এত রাত্রে বাতিকবাবু আমার কাছে কেন? আজই সন্ধেবেলা ভদ্রলোকে যে মোহমান ভাবটা দেখেছিলাম, সেটা যেন এখনও সম্পূর্ণ কাটেনি। বললেন, একটু বসবার জায়গা হবে ভাই, নিরিবিলি? বাইরে দাঁড়াতে আপত্তি ছিল না, কিন্তু আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ভদ্রলোককে আমার ঘরে নিয়ে এলাম। চেয়ারে বসে হাঁফ ছেড়ে বললেন, পালসটা একবার দেখো তো। তোমায় তুমি করে বলছি, কিছু মনে করো না। গায়ে হাত দিয়ে চমকে উঠলাম, রীতিমতো জ্বর। ব্যস্ত হয়ে বললাম, একটা অ্যানাসিন দেব, আমার সঙ্গেই আছে। বাতিকবাবু হেসে বললেন, কোনো সিনেই কাজ দেবে না, জ্বর থাকবে এই রাতটা, কাল রেমিশন হয়ে যাবে। কিন্তু আসল ব্যাপারটা জ্বর নয়, তোমার কাছে চিকিৎসার জন্য আসিনি। আমার যেটা দরকার সেটা ওই আংটিটা।
আংটি? কোন আংটির কথা বলছেন ভদ্রলোক? আমার হতভম্ব ভাব দেখে ভদ্রলোক যেন একটু অসহিষ্ণুভাবেই বললেন, ওই যে লস্কর না তস্কর কি নাম বললে, তার হাতের আংটিটা দেখনি? সস্তা আংটি, পাথর টাথর নেই, কিন্তু ওটি আমার চাই। এখন মনে পড়ল মিস্টার নস্করের ডান হাতে একটা রূপোর সিগনেট রিং লক্ষ্য করেছিলাম বটে। বাতিকবাবু বলে চলেছেন, হ্যান্ডশেকের সময় হাতের তেলই ঠেকে গেল আংটিটা। মনে হলো শরীরের ভেতর একটা এক্সপ্লোশন হয়ে গেল। তারপর যা হয় তাই। রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখতে আরম্ভ করেছিল, এমন সময় উল্টো দিক থেকে একটা জিপ এসে দিলে সব মাটি করে। তার মানে ঘটনাটা আপনার দেখা হয়নি? যতদূর দেখেছি তাতেই যথেষ্ট। খুনের ব্যাপার, আততায়ীর মুখ দেখিনি। আংটির সমেত হাতটা এগিয়ে যাচ্ছে একটা লোকের গলার দিকে। ভিকটিম অবাঙালি, মাথায় রাজস্থানী টুপি, চোখে সোনার চশমা, চোখ বিস্ফোরিত। চেঁচাবে বলে মুখ খুলেছে, তলার পাটির একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। ব্যাস, এই পর্যন্ত। ও আংটিটা আমার চাই। আমি কয়েক মুহূর্ত বাতিকবাবুর দিকে চেয়ে থেকে বাধ্য হয়ে বললুম, দেখুন মিস্টার মুখার্জি, আংটির যদি আপনার প্রয়োজন হয় তো আপনি নিজেই মিস্টার নস্করের কাছে চেয়ে দেখুন না। আমার সঙ্গে তার আলাপ সামান্যই। আর যতদূর বুঝেছি তিনি আপনার হবির ব্যাপারটা তেমন সহানুভূতির দৃষ্টিতে দেখেন না। তাহলে আমার চেয়ে কী লাভ সেটা বলুন। তার চেয়ে বরং... ভেরি সরি মিস্টার মুখার্জি, আমি ভদ্রলোককে বাধা দিয়ে স্পষ্ট কথাটা না বলে পারলাম না। আমি চাইলেও কোনো ফল হবে বলে মনে হয় না। এইসব আংটি টাংটির প্রতি এক এক সময় মানুষের কীরকম মমতা থাকে সেটা তো আপনি জানেন। উনি যদি জিনিসটা ব্যবহার না করতেন তাহলে তবু... ভদ্রলোক আর বসলেন না। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে এই টিপটিপ বৃষ্টির মধ্যে অন্ধকারে বেরিয়ে পড়লেন। আমি মনে মনে বললাম, ভদ্রলোকের আবদারটা একটু বেয়ারা রকমের। রাস্তা থেকে জিনিস কুড়িয়ে নেওয়া একটা সামান্য ব্যাপার, কিন্তু লোকের ব্যক্তিগত ব্যবহারের জিনিস নিয়ে তার কালেকশন বাড়ানোর প্রয়াসটা অন্যায় প্রয়াস। এই ব্যাপারে কেউই তাকে সাহায্য করতো না, আমি বা করি কি করে? আর নস্কর এমনিতে বেশ কাঠখোট্টা লোক, তার কাছে চেয়ে ওই আংটি পাবার আশা করাটাই ভুল। পরদিন সকালে মেঘ কেটে গিয়ে দিন ফর্সা হয়েছে দেখে চা খেয়ে বার্চহিলের উদ্দেশ্যে হাঁটতে বেরিয়ে পড়লাম। খটখটে দিন, ম্যাল লোকে লোকারণ্য। ভিড়ের মধ্যে দিয়ে ঘোড়া চেঞ্জারদের সঙ্গে কলিউশন বাঁচিয়ে কোনো ক্রমে গিয়ে পড়লাম অবজারভেটরি হিলের পশ্চিম দিকে অপেক্ষাকৃত জনবিরল রাস্তাটায়। কাল রাত থেকে মাঝে মাঝে বাতিকবাবুর করুণ মুখটা চোখের সামনে ভেসে উঠছিল, আর মনে মনে একটা ইচ্ছে দানা বাঁধছিল, যদি ঘটনাচক্রে নস্করের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে একবার আংটির কথাটা বলে দেখব। হয়তো আংটিটার প্রতি তার তেমন কোনো টান নেই, চাইলে দিয়ে দেবেন। সেটা বাতিকবাবুর হাতে তুলে দিতে পারলে তার মুখের ভাবটা যে কেমন হবে সেটা বেশ বুঝতে পারছিলাম। ছেলেবেলায় ডাক টিকিট জমাতাম, কাজেই হবির নেশা যে কী জিনিস সেটা আমার জানা ছিল। আর বাতিকবাবু লোকটা সাথেও নেই পাঁচেও নেই, নিজের উদ্ভট শখ নিয়ে নিজেই মেতে আছেন। গায়ে পড়ে কাউকে দলে টানবার চেষ্টা করছেন না। হয়তো জীবনে এই প্রথম অন্যের একটা জিনিসের প্রতি লোভ দেখাচ্ছেন, তাও সেটা এমন মহামূল্য কিছুই নয়। সত্যি বলতে কি, কাল রাত্রের পরে আমার ধারণা হয়েছে যে ভদ্রলোকের অলৌকিক ক্ষমতা টমতা কিছুই নেই। ওর শখের সমস্ত ব্যাপারটাই ওর আধ পাগলা মনের কল্পনার উপর দাঁড়িয়ে আছে। কিন্তু তাতেই যদি এই নিঃসঙ্গ লোকটি খুশি থাকে তাতে আর কি এসে যাচ্ছে? কিন্তু বার্চহিলের রাস্তায় ঘণ্টা দুয়েক ঘুরেও নস্করের সঙ্গে দেখা হলো না। ম্যালে যখন এসে পৌঁছেছি তখন প্রায় 10:30। ভিড় তখনও রয়েছে, কিন্তু যাবার সময় যেমন দেখে গেছি তার চেয়ে যেন একটু তফাৎ। এদিকে ওদিকে ইতস্তত ছড়ানো 10-20 জনের জটলা, এবং সেই জটলার মধ্যে কি নিয়ে যেন উত্তেজিত আলোচনা চলছে। এগিয়ে যেতে পুলিশ, তদন্ত, খুন ইত্যাদি কথাগুলো কানে আসতে লাগলো। একটি অপরিচিত প্রৌঢ় বাঙালিকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মশাই, কিছু হয়েছে টয়েছে নাকি? ভদ্রলোক বললেন, কলকাতা থেকে কে এক সাসপেক্টেড ক্রিমিনাল নাকি এখানে এসে গা ঢাকা দিয়েছিল, তাকে ধাওয়া করে পুলিশ এসেছে, খানা তল্লাশি চলছে। লোকটার নাম জানেন? আসল নাম জানি না, এখানে নাকি নস্কর বলে পরিচয় দিয়েছে। আমার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। একটিমাত্র লোকে আসল খবরটা দিতে পারবেন, ডাক্তার ভৌমিক। তার বাড়ি পর্যন্ত আর যেতে হলো না। লেডেনলা রোডে রিক্সা স্ট্যান্ডের কাছে খাস্তগির ও ভৌমিকের সঙ্গে দেখা হয়ে গেল। বললেন, ভাবতে পারো লোকটা কাল বিকেলে আমার বাড়িতে বসে চা খেয়ে গেল। পেটে একটা পেন হচ্ছে বলে 3 দিন আগে আমার কাছে এসেছিল চিকিৎসার জন্যে।
আমি ওষুধ দিয়েছি। একা লোক, নতুন এসেছে, তাই তাকে বাড়িতে খেতে ডাকলাম, আর আজ এই ব্যাপার। লোকটা ধরা পড়েছে? উদ্গ্রীবভাবে প্রশ্ন করলাম। এখনো পড়েনি, সকাল থেকে মিসিং। পুলিশ খুঁজে চলেছে। তবে এই শহরেই তো আছে, যাবে আর কোথায়? কিন্তু কি সাংঘাতিক ব্যাপার বলো তো। ভূমিকার খাস্তাগির চলে গেল। আমি বেশ বুঝতে পারছি আমার নাড়ি চঞ্চল হয়ে উঠেছে, শুধু নস্কর ক্রিমিনাল বলে নয়, পাতিকবাবুর আংটির প্রতি লোভের কথা ভেবে। খুনির হাতের আংটি, ভদ্রলোক বলেছিলেন। তাহলে কি সত্যি লোকটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এইসব কথা ভাবতে ভাবতে ইচ্ছে করল পাতিকবাবুর সঙ্গে একবার দেখা করি। ভদ্রলোক কি খবরটা পেয়েছেন? একবার খোঁজ করা দেখা দরকার। কিন্তু 17 নম্বর বাড়ির দরজায় বার তিনেক টোকা দিয়েও কোনো উত্তর পেলাম না। এদিকে আবার মেঘ করে এসেছে। আমি দ্রুত পা চালিয়ে আমার হোটেলে চলে এলাম। আধ ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি নামল। ঝলমলে সকালটা এক নিমেষে একটা সুদূর অতীতের ঘটনায় পরিণত হলো। পুলিশ সার্চ চালিয়ে যাচ্ছে। কোথায় গা ঢাকা দিলেন মিস্টার নস্কর? কাকে খুন করলেন ভদ্রলোক? কিভাবে খুন? 3:30টার সময় আমাদের হোটেলের ম্যানেজার মিসেস সন্ধি খবরটা আনলেন। নস্কর যে বাড়িতে ছিল তার ঠিক পিছনেই পাহাড়ের খাদে 30 হাত নিচে মাথা থ্যাতলানো অবস্থায় নস্করের মৃতদেহ পাওয়া গেছে। আত্মহত্যা, মস্তিষ্ক বিকৃতি, পালাতে গিয়ে পা হড়কে পড়ে যাওয়া ইত্যাদি নানা রকম কারণ অনুমান করা হচ্ছে। ব্যবসাগত ব্যাপারে পার্টনারের সঙ্গে শত্রুতা, সেই থেকে খুন, মৃতদেহ লুকিয়ে ফেলে দার্জিলিং এসে গা ঢাকা, পুলিশ কর্তৃক কলকাতায় মৃতদেহ আবিষ্কার ইত্যাদি। না, পাতিকবাবুর সঙ্গে একবার দেখা না করলেই নয়। লোকটাকে আর হেসে উড়িয়ে দেওয়া চলে না। সুইজারল্যান্ড ওয়ালটিয়ারের ঘটনা মন করা হতে পারে, দার্জিলিংয়ের ঘটনা তিনি আগে থেকে জেনে থাকতে পারেন, কিন্তু নস্কর যে খুনি সেটা তিনি জানলেন কি করে? 5টা নাগাদ বৃষ্টি একটু ধরতেই তার বাড়ি গিয়ে হাজির হলাম। টোকা মারতেই দরজা খুলে গেল। পাতিকবাবু হেসে বললেন, এসো ভায়া, ভেতরে এসো, তোমার কথাই ভাবছিলাম। ভেতরে ঢুকলাম। সন্ধ্যা হয়ে এসেছে। পাতিকবাবু টেবিলের উপর টিমটিম করে একটা মোমবাতি জ্বলছে। আজও ইলেকট্রিসিটি আসেনি, ম্লান হেসে বললেন ভদ্রলোক। আমি বেতের চেয়ারে বসে বললাম, খবর পেয়েছেন? তোমার সেই তস্করের খবর? খবরে আমার কি হবে বলো, আমি সবই জানতে পেরেছিলাম। তবে আমি তার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিসটি সে আমাকে দিয়ে গেছে। দিয়ে গেছে? আমার গলা শুকনো। ওই দেখো না, টেবিলের ওপর। আবার টেবিলের দিকে চাইতে মোমবাতির পাশেই খোলা খাতার সাদা পাতার উপর আংটিটা চোখে পড়ল। ঘটনার বর্ণনাটা লিখে রাখছি। আইটেম নাম্বার 173, পাতিকবাবু বললেন। আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে। দিয়ে গেছে মানে? কখন দিয়ে গেল? এমনিতে কি দিতে চায়? পাতিকবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। জোর করে নিতে হলো। আমি স্তব্ধ হয়ে বসে আছি। ঘরের ভিতর একটা টাইমপিস টিক টিক করে বেজে চলেছে। তুমি এসে ভালোই হলো, পাতিকবাবু বললেন। একটা জিনিস তোমাকে দিচ্ছি, সেটা তোমার কাছেই রেখে দিও। পাতিকবাবু চেয়ার ছেড়ে উঠে ঘরের উল্টো দিকে অন্ধকার কোণাটায় চলে গেলেন। সেখান থেকে খুটখুট শব্দ এলো, আর তার সঙ্গে তার কথা। এটাও আমার সংগ্রহে রাখার উপযুক্ত, কিন্তু এটার প্রভাব আমি সহ্য করতে পারছি না। বারবার জ্বর আসছে, আর একটা ভারী অপ্রীতিকর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে। ভদ্রলোক কথা বলতে বলতে অন্ধকার থেকে আলো এসে দাঁড়িয়েছেন। তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে রয়েছেন। সেই হাতে ধরা রয়েছে তার অতি পরিচিত লাঠিটা। মোমবাতির এই ম্লান আলোতে বুঝতে পারলাম যে লাঠির হাতলের মাথায় যে লাল দাগটা রয়েছে সেটা শুকিয়ে যাওয়া রক্তের দাগ ছাড়া আর কিছুই না। এই গল্পটি সন্দেশ পত্রিকায় 1379 সালের শারদীয়া সংখ্যায় প্রকাশিত হয়েছিল। গল্পটি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।